আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতা, তিনি দেশে ফিরতে চাইছেন, আদালতের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন এবং সেই প্রত্যাশায় সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু ওপারে সেই দেশের সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না। এটা এমন একটা আন্তর্জাতিক শোরগোল এবং শিরোনাম তৈরি করবে। শেখ হাসিনা এখন সে পথে যাওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। শেখ হাসিনা বাংলাদেশের এমন এক রাজনৈতিক নেত্রী যার সিদ্ধান্তের জোর, মনের জোর কিংবা অভিজ্ঞতার জোর কেড়ে নেওয়া সত্যি মুশকিল। মানে এসবের সঙ্গে পাল্লা দেওয়াই প্রায় অসম্ভব, কারণ কোনো কিছু নাই যা তার অভিজ্ঞতার মধ্য দিয়ে এর আগে তিনি অর্জন করেন নাই। মানে জেলে থাকা বলেন, কিংবা হুলিয়া মাথায় করে দেশে ফেরা বলেন, কিংবা বাংলাদেশে ফেরায় তার উপর নিষেধাজ্ঞার কথা বলেন, সব কিছুই জয় করে দেশে ফেরার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। কাজেই এ দফায় যখন তিনি ঘোষণা করে ফেলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেনই এবং ডিসেম্বর মাসকেই ফেরার দিন তারিখ হিসেবে এক রকমের ঘোষণা করে দিয়েছেন, তখন তিনি সর্বতোভাবে প্রস্তুত হচ্ছেন কোন পথে ফিরবেন, কিভাবে ফিরবেন, কোন দিকে তাকে আটকে ফেলা হতে পারে, এসব মাথায় রেখেই সেসব বিবেচনা করেই দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কোন কোন আইনি পথে তাকে সরকার বাধাগ্রস্ত করতে পারে আর তিনি আইনিভাবেই সেটা কিভাবে মোকাবেলা করতে পারেন, সেজন্যে দিল্লিতে এখন জোরদার বৈঠক চলছে আওয়ামী লীগের আইনজীবী নেতাদের সঙ্গে। মানে শীর্ষস্থানীয় সেই সব নেতা, সাবেক মন্ত্রী, এমপিদের সঙ্গে যারা আইনজীবী হিসেবেও শেখ হাসিনার মামলা লড়েছেন বিভিন্ন সময়ে, নানা বিপদে আপদে সংকটকালে শেখ হাসিনার জন্য আদালতে লড়াই করেছেন, কিংবা যারা আইনি পরামর্শ দিয়ে শেখ হাসিনার ফেরাটাকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকেও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এমন নেতারা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে বৈঠক করছেন। সরকারের হাতে অস্ত্র আছে আসলে একটাই, ট্রাভেল পাস। শেখ হাসিনা সরকারের ভাষায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বটে, কিন্তু সরকারও জানে, ভারত সরকার তো জানেই যে শেখ হাসিনা তো ভারতে কোনো বন্দী নন। শেখ হাসিনা ভারত সরকারের একজন অতিথি এবং বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে শেখ হাসিনাকে গ্রহণ করেছিল ভারত সরকার 2024 সালের 5ই আগস্ট এবং আকাশ সীমা খুলে দিয়ে বাংলাদেশের সামরিক বিমান ঢুকতে দিয়ে সামরিক বিমানবন্দর হিন্ডন বিমান ঘাঁটিতে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে। কাজেই বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় কিংবা প্রত্যর্পণের আওতায় যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বা বারবার চিঠি লিখছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানাচ্ছেন, এটার আসলে কোনো আইনি ভিত্তি ভারত সরকারের কাছে নাই। কাজেই প্রত্যর্পণের মাধ্যমে ভারত কিছুতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে না বা ফেরত দিতে চায় না। তার ওপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের ঘোরতর আশঙ্কা আছে যে শেখ হাসিনা এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে হঠাৎ যে দেশে ফেরার ঘোষণা দিয়ে দিয়েছেন, সত্যি যদি তিনি দেশে ফিরে যান তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। এমনকি বাংলাদেশে যখন পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন বৈরী দেশের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে সেই 5ই আগস্টের পর থেকে এবং একরকমের প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাটা ভারত সরকার মোটেও নিরাপদ বলে মনে করছে না। কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনা বলছেন এর আগেও তিনি এরকম মৃত্যুর হুমকি মাথায় নিয়ে দেশে ফিরেছেন বটে। 1981 সালে যখন ফিরেছেন তখন যেমন শেখ পরিবারের জীবিত কন্যা হিসেবে তাকে মেরে ফেলাই এক পক্ষে
পরীক্ষার মূল লক্ষ্য হবে সেই হিসাব নিকাশ গোয়েন্দা তথ্য মাথায় নিয়েই তিনি ফিরেছিলেন। ঠিক তেমনিভাবে শেখ হাসিনা এ সময়টায় বারবার তার শীর্ষস্থানীয় নেতাদের সহকর্মীদেরকে মনে করাচ্ছেন 2007 সালে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটা। 2007 সালে 1/11 সরকার যে ঘটনাটা ঘটিয়েছিল, তারা শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলে তার ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং 1/11 সরকারের তৎপরতার মুখে বিমানবন্দরে এসে যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে শেখ হাসিনা জানতে পারেন তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ব্রিটিশ এয়ারওয়েজ তাকে ঢাকা পর্যন্ত বোর্ডিং পাস দিতে রাজি হয় না। তিনি লন্ডনে গিয়ে এরপর অবস্থান করতে বাধ্য হন। যুক্তরাজ্যে বসেই শেখ হাসিনা দলকে এভাবে সংগঠিত করেন এবং ঘোষণা দেন যে তিনি যে কোনোভাবে বাংলাদেশে ফিরবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে ফিরে আসেন 2007 সালের 7ই মে। তখন নেতা কর্মীদের ঢলের মুখে শেখ হাসিনাকে কিন্তু আর বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারে না 1/11 সরকার। শেখ হাসিনা এই পরিস্থিতিটার কথা মনে করাচ্ছেন এবং তিনি এর আগেও যেমন বহুবার এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের প্রতি, সেটাই বলছেন যে সেই নেতা কর্মী সমর্থকদের ঢলের মুখেই এ দফায়ও তিনি দেখতে চান তারেক রহমান সরকার, বিএনপি সরকার কিংবা ডিসেম্বর পর্যন্ত যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে বা থাকে তারা কি করতে পারে, কিন্তু শেখ হাসিনা ফিরবেন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোন পথে ফিরবেন শেখ হাসিনা এ নিয়েও শেখ হাসিনাকে তার দলের নেতাদের সঙ্গে এবং আইনি পরামর্শকদের সঙ্গে আলাপ করতে হচ্ছে। কারণ 2025-এর জানুয়ারি মাসে শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করে দেয় ইউনূস সরকার। শেখ হাসিনার হাতে এখন কোনো বৈধ পাসপোর্ট নাই। শেখ হাসিনার হাতে পাসপোর্ট না থাকা অবস্থায় যে কোনো দেশের নাগরিককে বিমানে উঠতে হলে, মানে তিনি যদি দিল্লি বা কলকাতা বা যে কোনো ভারতের বিমানবন্দর থেকে বাংলাদেশে রওনা হতে চান, তাহলে তার একটা ট্রাভেল পাসের প্রয়োজন হবে। এর আগেই বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এ খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা খুব শিগগিরই ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন। কিন্তু এরই মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে ফিরতে দিয়ে বিমানবন্দরে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কিংবা শেখ হাসিনার জন্য একটা জনসমর্থনের ঢল সৃষ্টি করতে দিতে কিছুতেই রাজি নয়। কাজেই সরকার যে তাকে ট্রাভেল পাস দেবে না সেটা একরকম নিশ্চিত। এমনকি সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে দিয়ে বলানোও হয়েছে যে একমাত্র বন্দি প্রত্যর্পণের মাধ্যমেই শেখ হাসিনা ফিরতে পারেন, তার নিজে ফেরার কোনো সুযোগ নাই। কিন্তু যেটা বলছিলাম, শেখ হাসিনা তো ভারতে বন্দী নন, কাজেই ভারত সরকার তাকে কি করে বন্দী করবে সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি এ থেকে শেখ হাসিনার কাছে এটা পরিষ্কার যে এই সরকারও 1/11 সরকারের মতো শেখ হাসিনার বিমানে ওঠার পথ বাধাগ্রস্ত করতে চাইবে এবং একটা ট্রাভেল পাস বা বৈধ পাসপোর্ট ছাড়া যেহেতু কোনো বিমানের তাকে বাংলাদেশ অভিমুখে বা কোথাও যেতে দেওয়ার কোনো উপায় নাই, কাজেই শেখ হাসিনা হয়তো শেষ পর্যন্ত বিমানে ওঠার অনুমোদন পাবেন না। শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে বৈঠকে তাই বিকল্প পথ নিয়েও আলাপ শুরু করেছেন। শেখ হাসিনা যদি ট্রাভেল পাস না পান, ডিসেম্বরের মধ্যে বিমানে উঠতে না পারেন, তিনি এখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং তার দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন যে কি করে তিনি স্থলপথে বাংলাদেশে ফিরতে পারেন কিংবা বাংলাদেশ সরকারের প্রতি একটা কঠোর রাজনৈতিক বার্তা দিতে পারেন, যাতে সীমান্তের ওপারেও আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের একটা বড় ধরনের ভিড় তৈরি হয়, একটা ঢল নেমে আসে। অন্যদিকে সীমান্তের এপারে শেখ হাসিনার পরিকল্পনা হচ্ছে তিনি যখন যাবেন তখন তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদেরকে নিয়ে যেমন উপস্থিত হবেন, এমন
একটা ঘটনা যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতা তিনি দেশে ফিরতে চাইছেন, আদালতের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন এবং সেই প্রত্যাশায় সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু ওপারে সেই দেশের সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না। এটা এমন একটা আন্তর্জাতিক শোরগোল এবং শিরোনাম তৈরি করবে। শেখ হাসিনা এখন সে পথে যাওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। এর আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি শেখ হাসিনা ভক্ত, শেখ হাসিনার বিষয়ে নানা রকম মন্তব্য করে যিনি নানা সময়ে নানা রকম ভাইরাল ক্লিপেরও জন্ম দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এমন খবর প্রচারিত হয়েছিল যে শুভেন্দু অধিকারী ভীষণভাবে চান যে শেখ হাসিনা দিল্লির বদলে বরং কলকাতায় এসে থাকুন এবং তিনি মনে করেন শেখ হাসিনার উচিত শেখ হাসিনা একদিন বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ অভিমুখে রওনা হবেন, সেটাকে তিনি বাংলাদেশ সরকারের প্রতি একটা বড় ধরনের রাজনৈতিক বার্তা হবে শেখ হাসিনার বলে মনে করেন এবং তিনি সেই বিষয়ে শেখ হাসিনাকে ভীষণভাবে উৎসাহিত করেন। কিন্তু শেখ হাসিনা বিমানে চড়েই যেতে চান, শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দিল্লি থেকে ঢাকায় যেতে চান, কিন্তু যদি ঢাকার সরকার তাতে সাড়া না দেন তাহলে এই বিষয়টাকে আইনি বাধা হিসেবে, মানবাধিকার লঙ্ঘন হিসেবে একজন ব্যক্তি যিনি সাবেক প্রধানমন্ত্রী তাকে নাগরিকত্বহীন করে ফেলার একটা মানবাধিকার লঙ্ঘনকারী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চান। খুব শিগগিরই শেখ হাসিনার যেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার আসতে যাচ্ছে সেখানে থেকেই এই প্রশ্নটা হয়তো ওঠা শুরু হবে এবং তারেক রহমান সরকারকে, বিএনপি সরকারকে এ বিষয়ে একটা ব্যাখ্যা হাজির করতে হবে যে ঠিক কি কারণে যেই সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয়ে রাখবার জন্যে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতে পাঠিয়েছে, সেই দেশ থেকে কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আনবার কথা ভাবছে, এই উত্তর যেমন দিতে হবে। কেন তাকে ট্রাভেল পাস দেওয়া হচ্ছে না, তিনি যখন বিচারের মুখোমুখি হতে চান তখন এই প্রশ্নের উত্তর দিতে হবে। এবং শেখ হাসিনা যখন ওই সীমান্তের ওই পারে এবং শেখ হাসিনা যখন পরিকল্পনা করছেন যে সীমান্তের ওই পারে স্থল সীমান্ত দিয়ে দেশে ঢোকার চেষ্টাকালে তিনি একা নন, তার সঙ্গে আওয়ামী লীগের আরো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তিনি হাজির হবেন এবং সেটাকে তিনি যদি সত্যি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটা ধারাবাহিক লাগাতার শিরোনামে পরিণত করতে পারেন তাহলে কতদিন তারেক রহমান সরকার সেটা সামাল দিতে পারবেন শেখ হাসিনা তারেক রহমান সরকারকে, কিংবা আবারও বলি যে সরকারই তখন ক্ষমতায় থাকুক না কেন শেখ হাসিনা সেই সরকারকে এমন একটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে চান। এরপর যদি বা তাকে দেশে ঢুকতে দেওয়া হয়, সীমান্ত দিয়ে ঢোকা মাত্র শেখ হাসিনা গ্রেফতার হয়ে গেলে কি হবে সে প্রসঙ্গেও একরকমের আতঙ্ক আশঙ্কা আছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেও। কিন্তু শেখ হাসিনা বলছেন যে সেই ঘটনা কিন্তু ১/১১ সরকারের সময়ও হয়েছে, সেদিনই না হলেও এর পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে বটে, কিন্তু বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা সে সময় সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক জনমত গঠনে যেমন কাজ করেছেন তেমনি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সংগঠিত করতে কাজ করেছেন, যারই ফলশ্রুতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্ন থেকে সরে এসে ১/১১ সরকারকে শেষ পর্যন্ত সকল দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হয়েছিল এবং যে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন,
ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে দলটির 11 জন নেতা ও সদস্য 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13 জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12 জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন 111-এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10ই জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি? আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে? এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12 জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল, তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন।
তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12ই জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1/11-এর তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময় বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21(3) বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হয়ে যাবে। আবার দেশে ফিরে সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ শেখ হাসিনার থাকছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি বলেছেন, রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও সব সময় তা অনুসরণ করা হয় না।
10 থেকে 15 বছর পরেও আপিল করার নজির রয়েছে। আইনজীবী মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকলেও সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী উতরে যাওয়ার সুযোগ আছে। যেমন পলাতক অবস্থায় 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে সে গত জানুয়ারিতে আপিল করেছিলেন জামাত নেতা আবুল কালাম আজাদ। বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী উচ্চ আদালতের কাছে যে কোনো দণ্ডিত আসামির জামিন আবেদন গ্রহণ করার আইনি এখতিয়ার রয়েছে। তবে প্রথাগতভাবে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেলে উচ্চ আদালত তাকে জামিন দেন না। 2024 সালের মে মাসে দেওয়া হাইকোর্টের একটি রায়েও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না। ওই রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন, সচরাচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার কোনো প্রথা বা নজির বাংলাদেশে না থাকলেও আইনিভাবে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী তাদের জামিন আবেদন করার পূর্ণ অধিকার রয়েছে এবং উচ্চ আদালতেরও সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করার এখতিয়ার রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা কিভাবে আসবেন এবং আসার পর কি হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। সে সমঝোতা শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও হতে হবে। শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন এমন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, এই সমঝোতার আলোচনা চলমান আছে। শেখ হাসিনা স্বদেশে ফিরছেন এই ডিসেম্বরের আগেই। এটা আজ এই জুলাইয়ের প্রায় মাঝখানে দাঁড়িয়ে এটার কোনো জল্পনার বিষয় নয়। তিনি বলেছেন ফিরবেন এবং ফিরবেন, আর তার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষাও করতে হবে না, এটা দেখে নেবেন। প্রশ্ন উঠছে, তিনি ফিরবেন ঠিকই, কিন্তু থাকবেন কোথায়? জেলখানায়, নাকি জেলের ভাত বেশি দিন না খাইয়ে ওপরে মানে আল্লাহর কাছে পাঠানোর চেষ্টা করবে বিএনপি সরকার এবং বিএনপির বন্ধু জামাত, এনসিপি? তারা ফাঁসিকাঠ তো তৈরি করেই রাখা। এনসিপি জামাত মুখে বলছে এসব কথা, আর বিএনপি মনে মনে বলছে, তফাৎ এটুকুই। কিন্তু ব্যাপারটা কি এতটাই সোজা? শেখ হাসিনা ফিরবেন বলছেন, আর ভারত কি চুপচাপ সেগুলো শুনছে আর দেখছে? একদম নয়। ভারত জঞ্জাল সাফ করতে নেমে পড়ছে খুব শিগগির। খবর পেলাম পাক্কা। না, জঞ্জাল সাফ না বলে রাস্তা সাফ বলা ভালো। দেখুন, যুদ্ধের পরে দেখা যায় যে রাস্তাঘাটে সব মাইন পুঁতে রাখা হয়েছে, বিস্ফোরক রাখা হয়েছে, এমনকি সমুদ্রের নিচেও সেখানেও পর্যন্ত বিস্ফোরক পুঁতে রাখা হয় যাতে জাহাজ না আসতে পারে। তো সেসব বিস্ফোরক, বোমা বা মাইন পুঁতে রাখা আছে শেখ হাসিনার ফেরার পথেও, মাটির নিচে, কারো চোখের আড়ালে। সেসব বিস্ফোরক, মাইন, বোমা তুলে নিষ্ক্রিয় করে দিতে হবে আগে, মানে তাদেরকে খতম করে দিতে হবে। তারপর ফিরবেন শেখ হাসিনা, আর সেই কাজটা করে নিতে হবে এই অক্টোবরের মধ্যেই। আর একটু ভেঙে বলি, মাটির ভেতরে পুঁতে রাখা এইসব বিস্ফোরকের পরিচয় এরা বাংলাদেশি বেশিরভাগই নয়, অন্য রাষ্ট্রের মানুষ। তবে বাংলাদেশে একেবারে নয় তা নয়, পাকিস্তানি বা তুর্কি বা আমেরিকান তারা। হ্যাঁ, আমেরিকানরাও হাসিনার চলার রাস্তায় পুঁতে রাখা মাইন হয়ে ছড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের হাসিনা পরবর্তী শাসন তারাই চালিয়েছে বকলমে এবং এখনো চালাচ্ছে। সেটা ছাড়ে, এতে মুখে যতই প্রেম দেখাক না। 24 আগস্টের আগে তারা সক্রিয় ছিল হাসিনার পতন ঘটাবার জন্যে, আর এখন তারা সক্রিয়, তারা মানে আমেরিকানরা, বর্তমান জমানাকে বাঁচিয়ে রাখার জন্য। 24 আগে সাফ সাফাইয়ের অনেক কাজ তারা করেছে। আন্তর্জাতিক কূটনীতি যতটা দেখা যায় চোখের সামনে, তার চেয়ে অনেক গুণ লুকিয়ে থাকে চোখের আড়ালে। হিমশৈলের জলের ওপরের ভাগ আর জলের নিচের ভাগ যেমন, অনেকটা তেমনই এই নিচের ভাগে থাকে কাঁটা। সেই কাঁটাগুলো সরাতে হবে, বিস্ফোরক সরাতে হবে, সেই কাজ। যার পোশাকি নাম হচ্ছে কি এই কাঁটা সরানোর? গুপ্ত হত্যা। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও হয়েছে গুপ্ত হত্যা। মানে হাসিনা করেননি, করেছে কারা বলছি। আপনাদের কি মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে একের পর এক রুশ কর্মী, অফিসার, প্রকৌশলীদের
টুপ টুপ করে মরে যাওয়ার সেসব কথা এক আধজন নয়। 2024-22 থেকে 2024-এ হাসিনার ক্ষমতায় থাকা পর্যন্ত 1.5 বছরে এবং তারপরে মোট প্রায় 14 জন রুশ প্রকৌশলী মারা যান। আর মৃত্যুর কারণ কি? স্ট্রোক, সুইসাইড। 26-27 বছরের তরতাজা যুবক সব, আর তাদের মধ্যে কিছু একটু বেশি বয়সেরও আছে, 50, 55, 45 এরকম আছে। তাদের সবার হৃদরোগে মৃত্যু। বাত কুছ হজম নেই হওয়া, তাই না? দেখুন, বাংলাদেশের যমুনা টিভি 6 ফেব্রুয়ারি 2022-এ একটি খবর দিচ্ছে, দেখতে পাচ্ছি গুগল ঘেটে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। কে দিচ্ছে? বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম যমুনা টিভি। কবে? 6 ফেব্রুয়ারি। আর খবরের মধ্যে তারা লিখছে, বলছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার 6 ফেব্রুয়ারি 2022 দুপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত 8 দিনে, খেয়াল করবেন কথাটা, এ নিয়ে গত 8 দিনে রহস্যজনক কারণে 5 রুশ নাগরিকের মৃত্যু হলো। এসব মৃত্যু কি এমনি এমনি হয়েছে বলে মনে করছেন? নাকি এমনি এমনি এরকমভাবে কেউ মরে এতগুলো মানুষ একসাথে? হয় না এরকম। এ সবই আন্তর্জাতিক শক্তির চোখের আড়ালের খেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুপ্ত হত্যার খেলা যে শেষ হয়েছে তা নয়। অতি সম্প্রতি এই কদিন আগে 27শে মে বাংলাদেশের এক পত্রিকা, কবে? এই কদিন আগে, 1.5 মাস আগে, 27শে মে বাংলাদেশের এক পত্রিকা সবার দেশ লিখছে, এটাও গুগল ঘেটে পেয়ে গেলাম, রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। এবং সেই খবরে আরও লেখা হচ্ছে, গত 1 মাসে মোট 4 জন রুশ নাগরিকের অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে। সরকারের মুখে কুলুপ। তবে একটু কান পাতলে শোনা যাবে, রাশিয়াকে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য করার জন্য পাকিস্তান ও আমেরিকার যৌথ প্ল্যানে মরছে একের পর এক রুশ কর্মী। হাসিনা আমলের শেষ দিকে ওই 2022-এ কয়েকজন মারা গিয়েছিল, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। 24 আগস্টের পর এসব হত্যা ওই রূপপুর নিয়ে ডামাডোলের সময় কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার রূপপুরে পুরো উদ্যমে নতুন করে খুন খারাপি শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর, মানে নতুন করে কাজ শুরু হয়েছে এখন রূপপুরে। তারপরে আবার রুশ নাগরিকদের অজ্ঞাত কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। এই খেলা ভারত, মানে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যে এতদিন বাংলাদেশের সংক্ষেপে, তারাও যে করেনি তা নয়, করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন, তার মৃত্যুর ঘটনাটা। কিন্তু সেদিনের কয়েক মাস আগের কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন, বাংলাদেশের সেনাবাহিনী আবার খুব বড় ব্যবসা করে, কিন্তু ব্যবসাদার, ওরা যুদ্ধের থেকে ব্যবসাটা করে বেশি। তো বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিনে এই মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু হলো। পরদিন সকালে তার ডেড বডি আবিষ্কার হলো।